আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা এনেছি। সেটি হলো বিভব শক্তি ও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবা, এমনকি বন্ধুদের মাঝেও এটি ছড়িয়ে দিবা। এছাড়াও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। চলো দেরি না করি। তোমরা হয়তো একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি বিভব শক্তি এবং গতিশক্তির একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা কীভাবে করতে পারবো সেই সম্পর্কে। তো গততম ভিডিওতে আমি গতিশক্তি সম্পর্কে আলোচনা করছি। আজকে আমি তার বিভব শক্তি সম্পর্কে একটি বলবো এবং তারপর আমরা এই সমস্যাটির সমাধান করব এবং কি এই অঙ্কটিরও সমস্যার সমাধান করব। তো চলো যাই, বিভব শক্তি কী? তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্রে এ বিন্দু একটি বস্তু। এই বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় কিন্তু 60 মিটারে পৌঁছে গেছে। কত মিটার? 60 মিটার। যার কারণে বস্তুটি যেহেতু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে সেই জন্য এটি হলো একটি বিভব শক্তি। কারণ এখানে বিভব শক্তি জমা হয়, সঞ্চিত হয়, ফলে এটি হয় তার একটি কি বিভব শক্তি। এবং যখন এখান থেকে নিচে পড়বে ভূমিতে থাকলে তখন ভূমিতে বিভব শক্তি শূন্য হয়। কারণ ভূমিতে বস্তু কখনো শক্তি সঞ্চিত হতে পারে না, যেহেতু সেখানে বস্তুটি স্থির অবস্থায় থাকে। মানে অর্থাৎ কোনো বস্তুটি কোনো তলের উপর অবস্থান করবে, যার কারণে সেটি কি স্থির অবস্থা থাকে। এর ফলে সেখানে বিভব শক্তি শূন্য হয়, কারণ সেখানে আমরা বিভব শক্তি পাবো না। যদি ও বস্তুটিকে উপরে নিক্ষেপ করি সেক্ষেত্রে আমরা বিভব শক্তি পাবো, এবং উপর থেকে কোনো বস্তু নিচে নিক্ষেপ করলেও সেখান থেকেও আমরা বিভব শক্তি পাবো, গতিশক্তি। আর যেখানে বিভব শক্তি পাবো সেখানে গতিশক্তি পাবো না, আর যেখানে বিভব শক্তি পাবো না সেখানে গতিশক্তি পাবো। তাহলে আমরা বিভব শক্তি কি সে সম্পর্কে একটু জানি। তাহলে বিভব শক্তি হচ্ছে ওই রকম শক্তি যা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, যেখানে বস্তুটি স্থির অবস্থায় আছে। এটি হচ্ছে তোমার স্থিতি শক্তি বা জমাকৃত শক্তি। বস্তুর অবস্থানের কারণে যদি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, এই বস্তুর যদি অবস্থানের কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলি। অর্থাৎ যে এখানে একটি বস্তু ভূমির উপর স্থির হয়ে আছে, সেটা বিভব শক্তি নয়, সেটি বস্তুর উপরে আছে, সেটাকে আমরা বলবো গতিশক্তি। সেক্ষেত্রে বস্তুটি যদি গতির মাধ্যমে উপরে করা যায় সেক্ষেত্রে হবে এটার বিভব শক্তি। এখানে বিভব শক্তি সঞ্চিত হবে, কারণ যে বিভব শক্তি হলো ওই শক্তি যেখানে সঞ্চিত অবস্থায় মানে পাওয়া যায়, সব কিছু মিলে পাওয়া যায়। ধরলাম যে আমি একটি বল উপরে প্রয়োগ করলাম এবং বলটি গতির কারণে উপরে গেছে এবং আমার প্রয়োগকৃত বলটি শক্তিটা উপরে এসে কি এখানে জমা হয়েছে, বলে এইটা হচ্ছে তোমার একটা বিভব শক্তি। তাহলে আমরা বলতে পারি যে কোনো বল যদি বল প্রয়োগ করা হয়, সেই বলটি যদি উপরে যায় থেমে যায়, সেখানে উপরে যে বস্তুটি আমার সব শক্তিটা ওখানে প্রয়োগ করার পর ওই বস্তু গ্রহণকৃত শক্তি হয়ে উপরে যাওয়ার পর সেখানে সে কি জমা হয়ে যাচ্ছে, যার কারণে সেটি হচ্ছে কি একটি বিভব শক্তি। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, বিভব শক্তি এক ধরনের সঞ্চিত
শক্তি বা স্থিতিশক্তি ও জমাকৃত শক্তি হয়। বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে যদি বস্তুটি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। চিত্র অনুসারে দেখা যাচ্ছে যে এ একটি বস্তু যার ভর 5 কেজি এবং বি একটি বিন্দু, সি একটি বিন্দু। তাহলে এ বি সি বিন্দুর কি সংরক্ষণ শক্তি মেনে চলে কি চলে না? এ বি সি বিন্দুর সংরক্ষণ শক্তি মেনে চলে কি চলে না, যার ফলে সবখানে বিন্দুর অবস্থানের শক্তির পরিমাণ একই হতে হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, কারণ এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি উভয় আছে, বি বিন্দুতেও বিভব শক্তি এবং গতিশক্তি উভয় আছে, সি বিন্দুতেও বিভব শক্তি এবং গতিশক্তি উভয় আছে। এম জি এস হাফ প্লাস হাফ এম ভি স্কয়ার। এই বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি মোট কত? যেহেতু বিভব শক্তির সূত্র আমরা জানি এম জি এস, সে যে এম কত কেজি? 5 কেজি গুণন 9.8, উচ্চতা কত মিটার? 60 মিটার। যেহেতু বস্তুটি 60 মিটার উচ্চতায় পৌঁছেছে সেই জন্য বস্তুর বিভব শক্তির উচ্চতা হবে 60 মিটার। আমরা লিখতে পারি এই সমান কত? 60 মিটার। এম সমান কত? 5 কেজি আর জি সমান 9.8। এটি আমাদের পূর্বে জানা। মিটার সেকেন্ড ইনভার্স 2। এটি গুণ করলে আমরা পাবো 5 গুণন 9.8 2940 জুল প্লাস, যেহেতু এ বিন্দুতে গতিশক্তি 0, 2940 জুল। এবার বি বিন্দুতে
বি বিন্দুতে মোট শক্তি mg(s) প্লাস হাফ mv²। যেহেতু বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুইটার মান পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এবি অর্থাৎ যে এবি দূরত্ব সমান সমান হাফ এসি, মানে এসি থেকে অর্ধেক, এসি থেকে কি অর্ধেক। সেক্ষেত্রে আমরা করব যে এবি হাফ এসি অর্থাৎ এবি গুণন এসির মান কত ছিল, এসির মান ছিল 60 মিটার, সেক্ষেত্রে আমরা করলে 30 মিটার, তো কত আসবে 30। তাহলে এবি দূরত্ব হচ্ছে আমাদের কত, এবি দূরত্ব হচ্ছে 30 মিটার। এম এর মান 5 কেজি গুণন 9.8 গুণন উচ্চতা। যেহেতু এ থেকে বিতে যাচ্ছে, সেক্ষেত্রে উচ্চতা হবে যে, যেহেতু গতিশক্তির উচ্চতা আমি পাইছি কত মিটার, 30 মিটার, সেক্ষেত্রে বিভব শক্তির উচ্চতা হবে যে বিভব শক্তির উচ্চতা হবে বি বিন্দুতে এস বি সমান সমান তাহলে 60 বিয়োগ 30, তাহলে টোটাল হচ্ছে আমার কত 30। তাহলে এ বির উচ্চতা আমার, তাহলে বি বিন্দুতে বিভব শক্তির উচ্চতা হচ্ছে 30 মিটার, বি বিন্দুতে বিভব শক্তির উচ্চতা হচ্ছে কত 30 মিটার। হাফ গুণন 5 v² u² প্লাস 2g's, এটি আমাদের সূত্র বের করতে হবে, কারণ শেষ বেগের মান আমাকে বের করতে হবে গতিশক্তির। তাহলে স্থির অবস্থায় উপরে বস্তুর বেগের মান 0, সেক্ষেত্রে 2g's অর্থাৎ 2g's, 2 গুণন 9.8 গুণন উচ্চতা কত 30 মিটার। তাহলে 2 গুণন 9.8 গুণন 30, 588 মিটার সেকেন্ড ইনভার্স 1, 588 মিটার সেকেন্ড ইনভার্স 1। ভাগ 2 গুণন 5, 1470 জুল। 5 গুণন 9.8 গুণন 30, 1470 যোগ 1470 2940। তাহলে এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তি সমান। এবার সি বিন্দু, সি বিন্দুতে মোট বিভব শক্তি, মোট শক্তি পূর্বে বলছি আমি
যে ভূমির ক্ষেত্রে গতিশক্তির মান পাওয়া যাবে, বিভব শক্তির মান 0। তাই যেহেতু উপর থেকে বস্তুটি নিচে পড়তেছে, যার কারণে তার গতিশক্তির উচ্চতা হবে 60 মিটার। হাফ mgs প্লাস হাফ mv স্কয়ার। বিভব শক্তির মান 0, হাফ গুণন 5 গুণন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gs। 0 gs 2 গুণন 9.8 গুণন উচ্চতা 60 মিটার, দাঁড়াচ্ছে টোটাল 2900, না গুণ করতে হবে, 2 গুণন 9.8 গুণন 60। এগারোশো 76 জুল। তাহলে হাফ গুণন 5 গুণন 1100 মিটার সেকেন্ড ইনভার্স 1, 1176 মিটার সেকেন্ড ইনভার্স 1 গুণ ভাগ 2 গুণন 5, টোটাল আসতেছে 2940 জুল। দেখো তো বন্ধুরা বা ছাত্ররা, আজকে আমাদের টোটাল আসলো 2940 জুল। অতএব তাহলে বুঝতে পারতেছি যে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। সেক্ষেত্রে বলতে পারবো যে এ বি সি সংরক্ষণশীলতা নীতি সূত্র মেনে চলে। আজকে এই পর্যন্ত।